ফারিহা বারান্দায় বসে গুনগুন করে রবীন্দ্রনাথের গান গাইছে। একই সুরে গেয়েই চলেছে, মাঝে মাঝে তাল মেলাচ্ছে পা দুলিয়ে। তার বিয়ের বয়স খুব বেশি হয়নি। তার স্বামী শেখ নিহান আহমেদ শেখ বাড়ির উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও ঘর জামাই হয়ে পড়ে আছে এখানে। বিষয়টা এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। কেউ কেউ করুণা করে বা তাচ্ছিল্য, কেউ বা তাচ্ছিল্য করে দেখে, কিন্তু নিহানের এইসব নিয়ে কোনো ভাবনা নেই। সে বরং নিজের জগতে মগ্ন। সমুদ্র ট্রলার আর তার অদ্ভুত ব্যবসায়িক পথ চলা। নিহানের বেশিরভাগ সময় কাটে সমুদ্রে, মাছের ট্রলারের সঙ্গে দেশ থেকে দেশান্তরে ঘুরে। চিত্রার বিয়ের আগের দিন রাতে সে রওনা দিয়েছিল মায়ানমারের উদ্দেশ্যে, অথচ এখনো ফেরেনি। সময় যত গড়াচ্ছে ফারিয়ার দুশ্চিন্তা তত বাড়ছে। তার সবচেয়ে বড় চিন্তার তার স্বামীটা এই বাড়ির জামাই, সেই নিয়েই। কিন্তু কি করার? নিহান বাড়ির ইতিহাস জেনেই তো তাকে বিয়ে করেছে। এক কথাতেই তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। শুধুই কি ফারিয়াকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে, নাকি ভিন্ন উদ্দেশ্য? ফারো। সুর থেমে যায়। ফারিয়ার কণ্ঠ চেনে, কিন্তু চট করে কিছু বলতে পারলো না। ঘরটা প্রায় অন্ধকার ডুবে আছে। কেউ একজন নিঃশব্দে দরজা খুলে প্রবেশ করলো ভিতরে। ধীর পায়ে এগিয়ে এসে বারান্দার দরজার ঠিক সামনে এসে দাঁড়ালো। ফারিয়ার ঠোঁটের কোণ এক চুলতে বাঁকা হাসি খেলে যায়। সে মৃদু স্বরে শুদ্ধ হয়, নিহান তুমি? ছাতা মাথায় হাঁটতে হাঁটতে অভ্র অনেকখানি চলে এসেছে। মানুষের রোমান্স দেখলে তার আবার কুরকুরানি উঠে। এতটা জলে গুরুর আজকে চাঁদ রাত। অন্যের চাঁদ রাত দেখলে নাড়ি বুড়ি ব্যথা করে। অভ্র কানে ইয়ারফোন গুজে ফোন ঘাটতে ঘাটতে অনেকটা দূরে চলে এসেছে। এইদিকে এত মশা আগে জানলে কয়ের খেয়ে আসত। অভ্রর বিচিত্র সব চিন্তা। তার মতে মশা মরার চেয়ে সবচেয়ে কার্যকর উপায় হলো কয়েল পানিতে চুবিয়ে খেয়ে ফেলা। একবার তা খেয়ে নিলে মশারা সাথও নেই। তার মতো সুদর্শন একাকী তরুণের রক্ত খাওয়ার। অভ্র পথে যেতে যেতে গান ধরল, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। হুট করে ঝড়ের বেগে কিছু একটা তাকে পাশ কাটিয়ে ধাক্কা দেয়। সামনে কাদা জল ছিল। এক ঝটকায় ছিটকে গিয়ে থাপ্পাস করে কাদা জলের উপরে পড়ল অপস। হাত পা ছড়িয়ে বোয়াল মাছ ধরার ভঙ্গিতেই বসে পড়তেই ফোনটা খসে কাদার ভিতরে ঠুকে গেল। সে একবার নিজের হাত দুটোর দিকে চেয়ে দেখলো, তারপর নাক কুচকে বলে উঠল, হোয়াট দ্য ফাক। কাদার মধ্যে হাত চালিয়ে ফোনটা খোঁজার ফাঁকে চোখ গেল পাশে। একটা মেয়ে পড়ে আছে কাদা মাখামাখি। তার চোখে স্পষ্ট একরাশ বিরক্তি। মেয়েটি গায়ের কাদা ছেড়ে নিতে নিতে বলল, রাস্তাঘাটে কানার মতো হাঁটেন কেন? অভ্র বিস্ফোরিত চোখে তাকালো। সে হতবম্ব, উল্টো দোষারোপ। সে রেগে গিয়ে বলল, এই মেয়ে, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। কানা আপনি নাকি আমি? মেয়েটির গলায় কটাক্ষ ছড়ে পড়ল। আপনি? অভ্র তাতে দাঁত চেপে বলল, আবার মুখে মুখে তর্ক করছেন? সুদর্শন ছেলে দেখলেই উত্তক্ত করতে মন চায়। মেয়েটিও একটু বিচলিত হলো না, বরং বাঁকা হাসল। তর্ক মুখে মুখে করে নাকি অন্য কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করে? অভ্র থতমত খেয়ে গেল। অসভ্য মেয়ে। মেয়েটা কাদা ঝাড়তে ঝাড়তে বলল, ওলে আমার সভ্য ছেলে। দেখুন, ফাজলামি করবেন না, যত্ত সব। তাহলে নষ্টামি করব? মেয়েটা উঠে দাঁড়ায়। কাদার মধ্যে দুটো ডাব পড়ে আছে, সেগুলো তুলে হাতে নিয়ে অভ্রর দিকে চেয়ে বলল, লুলা নাকি উঠতে পারেন না? আপনি আগে আমার কাছে ক্ষমা চান। সরি, কানে শুনতে পারছি না। অভ্রর রাগ তখন তুঙ্গে। এমন একগুঁয়ে মেয়ে সে জীবনও দেখেনি। সে কাদার মধ্যে পড়ে থাকা দুটি ডাবের দিকে তাকিয়ে বলল, এই অন্ধকারে মানুষের বাড়ি থেকে ডাব চুরি করে পালাচ্ছিলেন? স্যাসরা চুন্নি। মেয়েটি ঘুরে তাকালো, চোখে আগুন। এই ছেলে ফালতু কথা বলবেন না। ভালো কথা, আপনি কি করে জানলেন আমি যে সত্যি চুরি করেছি? চেহারা দেখলে চুন্নি চেনা যায়। মেয়েটি তাতে দাঁত চেপে বলল, অনেক সহ্য করেছি, আর নয়। আপনি উঠবেন নাকি এখানেই থাকবেন? সে হাত বাড়িয়ে দিল অভ্রর দিকে। অভ্র এক মুহূর্ত ভেবে মেয়েটার দিকে হাত বাড়ালো, কিন্তু তার আগেই সে শক্ত করে মেয়েটার কবজি চেপে ধরল। পরক্ষণে এক ঝটকায় মেয়েটাকে টেনে নিয়ে আবারও কাদার মধ্যে ফেলে দিল। কাদার ছিটায় অভ্র চোখে মুখ ঠেকে গেল, কিন্তু
সে বোঝার আগে মেয়েটা তার উপর এসে পড়ল। অভ্র চিচিয়ে উঠল। আম্মা গো, ভুটকি আমার কোমর ভাঙ্গা ফেললো। মেয়েটা থপ করে উঠে বসলো, কাদা মুছতে মুছতে বলল, শালা, তোরে ভালো মনে করেছিলাম, তুই জানোস আমি কে? অভ্র বিরক্তি গলায় বলল। না শালি, নাম কি তোর? আয়শা, আমার নাম আয়শা। অভ্র নির্লিপ্ত কঞ্চে বলল। তুই ময়লা খা ঠাইসা। ঘর ভর্তি মানুষ, বৃষ্টির কারণে আত্মীয় স্বজনের অনেকেই বাড়ি ফিরতে পারেননি, তাই সবাই বসে অপেক্ষা করছে। তবে তাদের আগ্রহ কি শুধু নতুন বউকে দেখার জন্য? চিত্রার স্বামীকে দেখার ইচ্ছে কি নেই? চিত্রার স্বামী দেখতে হবে না? স্বামী খারাপ হোক বা ভালো হোক, পাড়ায় তো ঝোল পিটিয়ে পরনিন্দা করতে হবে। মহিলারা একটু পরপর চিত্রার স্বামীর কথা জিজ্ঞেস করছে, কোথায় সে, কেন অনুপস্থিত, বারবার জিজ্ঞেস করছে। মার্জিয়া কোনোভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। মারিয়ার মুখ গম্ভীর। তার বিয়েতে কোনো আয়োজন করা হয়নি, অথচ দেখো ছেলের বিয়েতে কত খরচা করা হচ্ছে। এসব টাকা আসছে কোথা থেকে? তার উপর চিত্রটাকেও দেখে আফসোস হচ্ছে। ওই মুখ পুড়িয়েও শেষে গিয়ে এত বড় বাড়িতে বিয়ে হলো। মাত্র কদিন হলো বিয়ে হয়েছে, এরই মাঝে গা ভর্তি স্বর্ণের গহনা পরে এই বাড়িতে এসেছে সব যে ইচ্ছে করে দেখানোর জন্য। এইসব করছে মারিয়া কি তা বুঝে না? মারিয়া রোগটের চেহারা, লম্বা চড়া উজ্জ্বল শ্যামলা দেখতে, একটা গজদাঁত আছে। ওই গজদাঁতের হাসি দেখি তো মাহাতি তার জন্য দেওয়ানো হয়েছিল। তারপরে দুজন প্রেম করে পালিয়ে বিয়ে করে। মারিয়ার পরিবারের অবস্থা সাধারণ মধ্যবিত্তর মতোই ছিল, তবে বাবা মাকে কখনো সাহস করে বলতেই পারেনি মাহাদিকে সে ভালোবাসে। তারপর হুট করে একদিন সব ছেড়ে মাহাদির হাত ধরে চলে আসে সেই গাজীপুর থেকে কিশোরগঞ্জ। চিত্রা ও ফারাজ বাড়ি ফিরল সন্ধ্যা 8টার দিকে। ভেজা শরীর নিয়ে দরজায় পেরোতেই যেন সবাই তাদেরকে ঘিরেই ধরল। কেউ একজন ফারাজের দিকে তাকে বলি উঠল, আহারে পোলাটা এমন ভিজলো কি কইরা? ওরে এক গ্লাস গরম দুধ দে। পুরুষ মানুষের ঠান্ডা লাগলে হয়, জলদি দুধ খাইয়া বাঘের বেটা হইয়া যাও। ফারাজ এত মহিলা মানুষ দেখে একটু হতভম্ব। এখানে কি মহিলাদের গোপন বৈঠক হচ্ছে? মনে হচ্ছে কোথাও বোমা নিক্ষেপের পরিকল্পনা চলছে। চিত্রার অবস্থাও সুবিধার নয়, তার চোখ মুখ ফুলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে কেঁদেছে। সবাই তাকে আর চোখে দেখে ফিসফিস করছে। ফারাজের এসব একদম ভালো লাগছে না। অব্রকে যে ডাক দিবে তার উপায় কই? ব্যাটা তো কাদায় ডুব দিয়ে উঠেছে। সাইড প্লিজ, আপনাদের সঙ্গে পরে কথা বলবো। ফারাজ স্পষ্ট গলায় বলল। সোহাগ অনেক আগে বন্ধুদের সঙ্গে সেখানে থেকে উঠে গিয়েছিল। জান্নাত বসে আছে, চিত্রার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়েকে ছেড়ে তাকে কেন বিয়ে করলো সোহাগ? যদি ওই মেয়ের মায়া কাটাতেই না পারে তাহলে ছাড়লো কেন? আর কেনই বা তার মতো একজনকে বিয়ে করে বাড়ি আনলো? জানাতে খুব ইচ্ছে হচ্ছে চিত্রার সঙ্গে একান্তে কথা বলার, তবে পরিস্থিতি স্রোতের বিপরীতে। কিন্তু একদিন ঠিকই জান্নাত চিত্রার মুখোমুখি দাঁড়াবে, কঠোর করে প্রশ্ন করবে তার জীবনটা নিয়ে খেলার কারণ কি, কি শান্তি লুকিয়েছিল তার সর্বনাশে। জান্নাতকে ঘিরে এতক্ষণ যারা বসেছিল সবাই এখন ফারাজকে দেখার জন্য উতলা। ফারাজের আকাশি রঙের শার্টটা গায়ের সঙ্গে জড়িয়ে আছে, ব্লেজারটা সে চিত্রার গায়ে জড়িয়ে দিয়েছে। সাদা ব্লাউজের কারণে চিত্রার শরীর নিখুঁতভাবে বোঝা যাচ্ছিল। কোনো নোংরা চোখ তার স্ত্রীর সর্বাঙ্গে চোখ বুলিয়ে যাবে? স্বামী হিসেবে এইসব মোটু সহ্য করার পাত্র ফারাজ এলাহি নয়, তার স্ত্রী কেবল তাকে অন্য পুরুষ দেখা তো দূরের কথা। কল্পনা করলো ফারাজ এলাহির চোখটা কোটর থেকে বের করে আনতে এক মুহূর্ত খরচা হবে না। ফারাজ বাড়ি ভর্তি মানুষকে উপেক্ষা করে চিত্রাকে নিয়ে রুমে দরজা লাগিয়ে দেয়। এত মানুষ গুনে চলার সময় নেই তার। নিজের খেয়ে অন্যের পা চাটাচাটি তারাই করে যাদের মানসিকতা নিচু। তাই কে কি বললো, কে কিসে দুঃখ পেল, সেই সব ফারাজ এলাহির হিসেব করার সময় নেই। চিত্রা আলমারি খুলে ফারাজের জন্য একটি প্যান্ট বের করে দিল। কালি তো চলে যাবে, সবকিছু আবার গুছিয়ে রাখতে হবে। নিজের জন্য একটা সুতির কামিজ হাতে নিয়ে ফারাজের দিকে ফিরে পড়ল। আপনি আগে গোসলটা সেরে আসুন, আমি পরে যাচ্ছি। ফারাজ ফিকুচকি তাকালো। পরে কেন? একসঙ্গে সমস্যা কোথায়? চিত্রা একদমই প্রস্তুত ছিল না এই প্রশ্নের জন্য। লজ্জায় মুখ লাল হয়ে উঠল তার। আপনার সঙ্গে গোসলে যেতে পারবো না। ফারাজ হেসে এগিয়ে বলল, দুদিন পর যে সুন্দরী আমার গ্যাডার মা হবে সে কিনা বলছে আমার সঙ্গে গোসলে যাবে না। ধুর বউ, চলো তো, যা দেখার আমি আগেই দেখেছি, এখন আর লজ্জা পেতে হবে না, কারণ লজ্জা তো আমি আগেই ভেঙে দিয়েছি আমার হার্ড রোমান্সে। আপনি না
চিত্রা কিছু বুঝে ওঠার আগেই ফারাজ তাকে কোলে তুলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। গোসলখানার দিকে এগোতে এগোতে ফারাজ ফিসফিস করে বলে, আমি তোমার মনের মালিক, দেহের উত্তরাধিকারী। তুমি আমার অর্ধাঙ্গিনী আর আমি তোমার অর্ধাঙ্গ। নামান প্লিজ, পড়ে যাব। শ্শ্, আগুন সুন্দরী, কথা নয়, প্রস্তুত থাকো। আজ কিন্তু দুবার স্নান সারতে হবে। মাঠের কোণে প্রাচীন বটগাছটির নিচে বসে আছে জোহান। তার চারপাশে জড়ো হয়েছে বন্ধুরা। বাতাসের সাথে সাথে গন্ধ, আকাশে মেঘের ঘনঘটা। সবুজ ঘাস বৃষ্টির পানিতে ভিজে স্নিগ্ধতা ছড়ালেও জোহানের তা পছন্দ হয়নি। বর্ষার প্রতি তার বিতৃষ্ণা প্রবল। একেবারে সহ্য করতে পারে না সে এই সিক্ত বিষণ্ণতা। বিপরীতে শীতকাল তার হৃদয়ে জাগিয়ে তোলে আনন্দ, বৈরাগ্যের অনুপম শিহরণ। সে এক মনে গিটারে তারে আঙুল চালিয়ে যাচ্ছে, গভীর স্বরে গান তুলেছে। শব্দগুলো ছড়ে পড়েছে রাতের নিস্তব্ধতার মধ্যে। বন্ধুরা কেউ কেউ উচ্ছ্বাসিত কণ্ঠে গানের অনুরোধ করছে, প্রিয় কোনো সুর, কোনো নস্টালজিক সঙ্গীত। কিন্তু জোহান সে অনুরোধে সাড়া দিবে কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। তার সুখের রাজ্য সে গড়ে তোলে নিজস্ব নিয়মে, আবেগের তীব্রতা অনুযায়ী। জোহান ফোনটা হাতে নিয়ে বিরক্তিতে মুখ কালো করে ফেলল। গিটারে তারা আঙুলের খেলা থামিয়ে দিল। শক্ত হয়ে এলো ফোনের স্ক্রিনের নামটা দেখে তার ছোটের কোণে বিরক্তির একটা শব্দ পেরিয়ে এলো। কল রিসিভ করতেই কপালের ভাঁজ আরো গভীর হলো। এই অসময়ে মেয়ে মানুষ কই থেকে জোগাড় করব? গন্ডারের বাচ্চা, তোরা একটা মেয়ে মানুষ ঠিক মতো সামলাতে পারিস না? কিসের বেড়া মানুষ হয়েছিস তোরা? ওপাশ থেকে একটা আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল। ভাই কিছু একটা করেন, মাইয়া জোগাড় করতে না পারলে ভাই আমারে জবাই করব। আপনি সাহায্য করেন, গোলাম হইয়া থাকমু। ফোন রাখ শালা, দেখি কি করা যায়। জোহান বিরক্তিতে চোখ ঘুরিয়ে ফোনটা কেটে দিল। সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বের করে একটা ধরালো। ধরে কুঞ্জলি পাকাতে পাকাতে ভাবলো, মেয়ে জোগাড় না করতে পারলে ব্যবসায় দাঙ্গা বেঁধে যাবে। আর এই বালগুলোর সাহায্যের জন্য সবসময় তার কাছে কেন আসে? হ্যাঁ, দুনিয়া তাকে ভালো হতে দিবেই না বোধহয়। মাঠের পাশে বড় রাস্তা, রাস্তার ওপাশে একটা কলেজ, কলেজের পাশে বাস স্ট্যান্ড। জায়গাটা কেমন যেন সুবিধাজনক মনে হলো। স্ট্যান্ডে তাকাতে চোখ সরু হয়ে এলো। বোরকা পরা একটা মহিলা আর কামিজ পরা একটা মেয়ে, বয়স 16 কি 17 হবে হয়তো। জোহান চারিদিকে একবার তাকায়। না, বৃষ্টির কারণে মানুষের আনাগোনা দিকটাই নেই বলে চলে। জোহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটের শেষাংশ মাটিতে ফেলে পায়ে চাপা দিয়ে উঠে দাঁড়ায়। ভাই কই যাচ্ছেন? আহার জোগাড় করতে। ফারাজ রাতে বেরিয়েছিল জরুরি কাজে, ফিরেছে গভীর রাতে। ফিরে আসার পর থেকেই নিশ্চল ঘুমিয়ে আছে, ক্লান্ত শরীর, আর নড়তে পারছে না। চিত্রা একবার চোখ বুলিয়ে নেয় ওর দিকে। এত ক্লান্তি কেন? মাছের ব্যবসা কি সত্যি এত পরিশ্রম সাধ্য? আলনাতে ফারাজের খোলা শার্টটি চলছে। চিত্রা সেটি হাতে তুলে নিয়ে ধীরে নাকের কাছে আনলো। এলাচের মিষ্টি করা একটা গন্ধ চিত্রার নাকে ধাক্কা দিল। ফারাজ মাছের ব্যবসা করে, অথচ আজ পর্যন্ত তার শরীরে মাছের আষ্টি গন্ধ পায়নি চিত্রা। এমনকি মাছের খাওয়া নিয়েও বাড়ির মানুষের খুব একটা আগ্রহ দেখা যায়নি। আর ফারাজকে কি বলবে চিত্রা? সে তো আল্লাহর ওয়াস্তে গরুর মাংস আর কলিজা ভুনা ছাড়া কিচ্ছু বোঝেই না। ফারাজ মুরগিও অপছন্দ করে। একেবারে রান্না করে গরম গরম এক পিস মন চাইলে শখ করে কখনো কখনো খায়, তো আবার হাড় ছাড়া পরিষ্কার মাংস। চিত্রা ফারাজের পাশে গিয়ে বসলো। উপর হয়ে থাকা লোকটার পিঠের দিকে নজর পড়ল। পিঠে আঁচড়ের দাগ। এই নকশা কোন শিল্পী করেছে? চিত্রা। বড্ড লজ্জা লাগে চিত্রার। ফারাজের চুলগুলো অত্যন্ত সুন্দর। বেশিরভাগ ছেলেদের চুলে ঘামের সময় কাকের বিষ্ঠার মতো গন্ধ আসে। চিত্রার একটি অভ্যাস আছে, ছেলে হোক বা মেয়ে কারোর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে সে তাদের চুলের গন্ধ শুকিয়ে দেখে। আগে এই অভ্যাসের মাধ্যমে বন্ধুত্বের সূচনা করতো সে। যাদের চুল থেকে সুন্দর ঘ্রাণ আসতো তাদের সঙ্গে বন্ধুত্ব করতো চিত্রা। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠেনি, কারণ ছেলেদের মধ্যে এক ধরনের গন্ধ থাকে, ঘামের পচা আঠালো ভেজা গন্ধ, যা চিত্রা একেবারে অপছন্দ। চিত্রা ফারাজের চুলে হাত বুলিয়ে মুখ বুঝতে এক অদ্ভুত অপরিচিত গন্ধ পেল। ফারাজের সম্পর্কে চিত্রা লক্ষ্য করেছে সে নোংরামি পছন্দ করে না, শরীরের প্রতি অতিরিক্ত যত্নশীল, খুঁতখুঁতে। চিত্রা উঠতে যাবে তার আগে ফারাজ নড়ে চড়ে উঠল। লোকটার কম পাতলা। যে বাড়িতে সে আছে সেখানে
চোর আসতে সাহস পাবে না। ফারাজ সোজা হয়ে শোয়, চিত্রার দিকে তন্দ্রাচ্ছন্ন ভঙ্গিতে তাকিয়ে ভগ্ন স্বরে বলে, বউ ক্লোজ আপ। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। উঠে তৈরি হন, নাস্তা খেতে হবে না? আগে একটু আদর দরকার প্রিয়তমা। ব্যায়াম না করলে শরীরের আড়মোড়া ভাব ভাঙবে না, শরীরে এনার্জি নেই। কাছে আসো, একটু রিচার্জ হই। ফারাজ চিত্রার কোমর ধরে তাকে কাছে টেনে আনে। ঘাড়ে মুখ ডোবানোর আগে হঠাৎ দরজা খুলে যায়। কেউ একজন চিৎকার করে ওঠে, আস্তাগফিরুল্লাহ, পোলাপাইনরা এখন আর রাত দিন মানে না। না মানে চুল পাকার পরও তো দেখি হাবাইত্যাগিরি ছাড়েননি। এখন কি আমার রুমের বাইরে ডু নট ডিস্টার্ব লিখে রোমান্স করতে হবে, নাকি অন্যের ভালোবাসা দেখে অ্যালার্জি হচ্ছে? কিরমিতে চুলকায়? আমার আছে, কিন্তু আমার কাছে কিন্তু ওষুধ আছে। আমি আবার কিরমির ডাক্তার। ফারাজ আরো কিছু বলতেই যাচ্ছিল, তবে তার আগে চিত্রা তার মুখ চেপে ধরল। লোকটার মুখ তো মুখ নয়, একেবারে আপাত বন্দুকের নল, যখন তখন গুল্লি ছেড়া স্বভাব। মার্জিয়ার প্রতিবেশী নাহারের মা বিবি হাসুনি। হাসুনি বুড়ির বয়স হয়েছে, একেতে ভর দিয়ে চলাফেরা করে, কিন্তু বয়স তাকে শান দিতে পারেনি। যদিও কানের সমস্যাটা পড়তে পেরেছে, ৩-৪ বার একই কথা বলার পর বলছে সে। আর সেই কিনা আজ সকাল সকাল হাজির হয়েছে চিত্রার পর দেখতে। দরজা ঠেলে ঢুকেছে বটে, কিন্তু যে পরিস্থিতিতে পড়তে হলো তা হয়তো কল্পনাতীত ছিল না। ফারাজের কথা শুনে তার প্রতিক্রিয়া এতক্ষণে আগুনের ফুলকির মতো হওয়ার কথা ছিল, তবে হয়নি, কারণ সে বেচারি তো কানেই শুনতে পান না। ফারাজের মুখের কথা শুনে চিত্রা লজ্জায় খাটের কোণে গিয়ে দাঁড়ায়। বুড়ির সামনে এমন নির্লজ্জ কথা বলার পরও সে দিব্যি হাসছে। হাসুনি ফারাজের সামনে এসে বল, শরীর তো এক্কেরে ফিটফাট তোর বেড়ার চিত্রা, এক্কেরে খাসা জোয়ান মরদ পাইছস। ফারাজ চিত্রার দিকে তাকালো। চিত্রার চোখের ইশারায় হাসুনির কানে না শোনার ইঙ্গিত বুঝিয়ে দিতে ফারাজ হেসে বলে উঠল, ওরে বুড়ি, তোমার শোনাই সমস্যা। মাগার তুমি কিন্তু আমাকে ঠিকই চিনেছো, পুরাই খাসা আমি। তোমার নাতনি তো লোড নিতে পারে না, ওকে ডিভোর্স দিয়ে চলো, তোমার সঙ্গে হার্ড রোমান্সটা সারি। কি খাসির মাংস খাইবা? হাসুনি হতভম্ব চিত্রার দিকে ফিরল। এই চিত্রা, তোর মামি এমন খাটাস কেন? তোর বেড়ারে মাংস রাইন্ধা খাওয়ায় না কেন? ফারাজ হাসি আটকে রাখতে পারল না, সে বলল খাসা আর শুনলো খাসি। ফারাজ হো হো করে হেসে বলে উঠল, ওনাকে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে ঘর থেকে বিদায় করো প্রিয়তমা। আমার এখনো তোমার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করা বাকি। চিত্রা আর কিছু বলতে হলো না, হাসুনি নিজেই উঠে গেল। উঠে চিত্রা কানের কাছে গিয়ে হিসিয়ে কিছু একটা বলে, তবা কাটতে কাটতে রুম থেকে বিদায় নিল। লজ্জায় চিত্রা মুড়ি মুড়ি। কিরে বউ, থেরাপির সময়ও তো এমন লজ্জা পায়ও না। আর ওই বুড়ি কি এমন বললো যে মুখে ন্যাচারাল ব্লাশন চলে এসেছে? ওমা, আপনি ব্লাশনও চেনেন? খুব অভিজ্ঞতা আছে মনে হয়। অভিজ্ঞতা তো মানুষের কত কিছুতেই থাকে না বউ, আস্তে আস্তে সব কিছুতেই অভিজ্ঞতা লাভ করতে করতে মানুষ অভিজ্ঞ হয়ে যায়। এটা পারফরমেন্স দেখলেই তো বুঝে যাওয়ার কথা। ফারাজ, চিত্রার চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু ফারাজ দমল না। এইভাবে ডেকে অবলা ছেলেটাকে আর উত্তেজিত করবেন না বিবিজান, পরে আমি ধরলে আপনার 14 জেনারেশন এসেও আপনাকে বাঁচতে পারবে না। ফারাজ উঠে যায়, শরীর ব্যথা করছে, গোসল করতে হবে। সে ট্রাউজারের ফিতায় হাত বুলাতে বুলাতে বলল, আমার ফিতাটা ঠিক আমার জবানের মতো হুটহাট খুলে যায়। তুমি আবার অন্য কিছু ভেবো না, ফিতার চাবি তোমার হাতে কিন্তু জন্মের আগেই দিয়ে দিয়েছি। অন্য নারী দেখে খুলে যাওয়ার আশঙ্কার তো দূরের কথা, আশঙ্কার অবধি নেই। বেশি খারাপ আপনি। জাস্ট ফর ইউ, একটা চুমু দাও, কসম বউ ভালো হয়ে যাব। ট্রলারের দমবন্ধ পরিবেশ, ছাদ ঢেকে রাখা, বাতাস আসার সুযোগ নেই। সেখানে একসঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে আছে। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের চোখে স্পষ্ট। এরা সবাই পাচার হবে, এদের মধ্যে এক একজনের ভাগ্য এক এক রকম। এই যে যেমন কেউ কেউ সাধারণ নারী থেকে দেহ ব্যবসায়, কেউ বা দাসী, আবার ভাগ্য ভালো হলে কেউ উপরেও উঠতে পারে। এই ধরো কোনো ক্রেতা এদের মধ্যকার কাউকে পছন্দ করে ফেললো, ভালোবেসে বিয়ে করে ফেললো, তখন কি মেয়েটা কপাল খুলবে না? সোহান একবার সবগুলো মেয়েকে গুনে নিল, তারপর সিফাতকে উদ্দেশ্য করে বলল, রাতে যেই তারে আনা হইছে ওইটা কোনটা? সিফাত আঙুল তুলে ইশারা করলো একেবারে শেষের দিকে পড়ে থাকা মেয়েটার দিকে। সোহান সেদিকে তাকায়, চোখের সামনে চুল পড়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার। আরে তোর চেহারাটা দেখি। সিফাত গিয়ে মেয়েটাকে টেনে
পিছলে জায়গায় কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছিল। হুঁশ ফিরতেই ফিটফিট করে একবার তাকায় মেয়েটা, চারপাশে একবার চোখগুলি ডুবরিয়ে কেঁদে উঠছে। হাকুতি করে বলল, আমারে সাইরা দেন ভাই, ভিক্ষা দেন। আমার নানিটা রাস্তায় পড়ে আছে, আমার মা নাই, বাপে অ্যাক্সিডেন্ট করছে, নানিরে লইয়া আমার ঢাকা যেতে হইব, সাইরা দেন। কাঁদতে কাঁদতে ভেতরটা শুকিয়ে আসছে মেয়েটার, গলা অসাড় হয়ে প্রায়। কি নাম? মনিরা। সোহান কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটার ভয়ার্ত চোখের দিকে, একবার দেখে বলল, ওরে সাইরা দিস, মুক্তি দিয়ে দিস। সিফাত হতভম্ব। ভাই কি বলতেছেন? রাতে ডিলার আসবো, মাল বুঝাইয়া দিতে হইব। সোহান মৃদু হেসে বলল, সেটাই তো, রাতে তো এই মাইয়া আমাকেও হাত থেকে মুক্তি পাইবই। পরে কই কার হাতে পড়লো কোনার সময় নাইগা। ওফ, এটা কইবেন তো? আচ্ছা ভাই, মাল তো রাতে ডেলিভারি দিমু, দিনে না হয় ওর লগে আপনি একটু। সোহান তীব্র দৃষ্টিতে তাকালো। বারবার এই সব কেন কস? নারী পাচার করি বইলা কি নারীর প্রতি দুর্বল? সোহান কারো গাটের পানি খায় না, যার মনে ধরবো কেবল তার প্রতি দুর্বল হইব। কুত্তার মতো সবখানে মুখ দেওয়ার অভ্যাস আমার নাই। সোহান চলে গেল, তবে যাওয়ার আগে সিফাতকে বল, কাজ যেটা করতে বলছি সেটা হইছে যে। তাহলে এবার ফারাজ এলাহির সঙ্গে সাক্ষাৎটা কইরাই ফেলাই, কি কস? ভাই কি সত্যি করবেন? সকালে স্নিগ্ধ ঝলকানিতে নদীর পাড়ের প্রশান্ত এক দৃশ্য উদ্ভাসিত হয়েছে। নদীর জলের পৃষ্ঠে সূর্যের মৃদু প্রতিফলন, শীতল হাওয়া নদীর গায়ে মৃদু স্পর্শ দিয়ে বয়ে চলেছে। ওপারে সুপারি গাছের সারি সগর্বে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সেই দৃশ্য। বাতাসের দোলনে পাতাগুলো মাঝে মাঝে হয়তো নেচে উঠেছে। আকাশে বকের দল স্বচ্ছ নীরে ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন হাওয়ায় ভাসানো শুভ্র মেঘমালা। নৌকায় থাকা জেলেরা তাদের পরিশ্রমী হাতের টান মাছ ধরার কাজে নিমগ্ন। একটি মাছরাঙা পাখি নিঃশব্দে নৌকার এক কোণে বসে আছে, হয়তো ক্ষুধা নিবারণের অপেক্ষায়। ঘোড়াউচড়া নদীর তীরে লাশ পাওয়া গিয়েছে, লোকজন লাশ দেখার জন্য ভিড় করেছে। মানুষের সংখ্যা বাড়ছে। মিজান সাহেবের লাশ বলে কথা, কারা তাকে খুন করেছে কিংবা এইসব কাদের কাজ গ্রামের লোকেদের তা জানা নেই। চিত্রার বাড়ি শিমুলতলা, বাড়ির কাছ দিয়ে ঘোড়া উজরা নদী বয়ে গিয়েছে। চিত্রা মিজান সাহেবকে শেষবারের মতো দেখতে আসবে না, তা কি কখনো হয়? শত হলো তো মিজান সাহেব সেই রাতে এমন কাণ্ড না ঘটালে কারো আসল রূপ চিত্রার সম্মুখে উন্মোচনই হতো না। ফারাজকে একবার বলা মাত্র সে চিত্রাকে নিয়ে এখানে এসেছে। চিত্রা একবার দূর থেকে উকি মেরে দেখেছে, কাছে যাওয়ার সাহস তার হয়নি। ভয়ানক মৃত্যু, এমন মৃত্যু যে যেন শত্রু না হয়, জবাই করা লাশ। মাথা আর শরীর আলাদা হয়ে পড়ে আছে, জিহ্বা পেরিয়ে আছে, তাতে পেরে গেঁথে দেওয়া হয়েছে। রাতে বোধহয় লাশ এখানে ফেলে রাখা হয়েছে, তাই দেহটা ইতিমধ্যে পোকায় খাওয়া শুরু করেছে। কি গন্ধ! চিত্রা দূরে শুধু থেকে পা দুটো দেখতে পেয়েছে, তবে ফারাজের ভয়টা নেই। সে একেবারে কাছে গিয়ে লাশটা দেখছে, অনেকক্ষণ যাবৎ চেয়েছে দেখছে। অব্র গিয়ে লাশ দেখেনি, তার নাকি এসব দেখলে খারাপ লাগে, রাতে অস্বস্তি বোধ হয়, ঘুম আসে না, তাই সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল। চিত্রা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফারাজ পুলিশের সঙ্গে দাঁড়িয়ে কিসব কথা বলছে। চিত্রার সেসব বিষয়ে আগ্রহ নেই, তবে এখন তার ভয় হচ্ছে। হুট করে খুনের পর খুন, এসবের অবসান কোথায়? এসব বন্ধ হবে কবে থেকে? শেষ থেকে? ফারাজ একবার দূর থেকে চিত্রার দিকে তাকালো, তারপর আবার পুলিশের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। চিত্রা অস্থির হয়ে অব্রকে বলল, এখানে আর কতক্ষণ দাঁড়াতে হবে? ভাই এলেই রওনা দেব। অব্র আশ্বস্ত করলো। চিত্রা অস্বস্তি বোধ করছে, অব্র তা বুঝতে পেরে বলল, আপনি চাইলে গাড়িতে গিয়ে বসতে পারেন, অথবা চলুন, ওই পাশে বসার জায়গা আছে। চিত্রা একটু ভেবে রাজি হয়ে মাথা নাড়ল। অব্র সঙ্গে চলতে উদ্যত হলো। ঠিক তখনই পেছন থেকে একজন বৃদ্ধা হুড়মুড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরল। কালুর বাপ, আমি আর এমন করুম নেবার, ইউ গো হাউস প্লিজ। অব্র পুরোপুরি হতভম্ব। এই মহিলাকে কেন তাকে এমন করে ধরেছে? এই ছাড়ুন, আমি কুদ্দুসের বাপ, কালু ফালুর কিছু না। বৃদ্ধা কান্না জুড়ে দিল। অব্রর হাত আরো শক্ত করে বলল, হেটেট এগ্রি করছি বইলা কি ইউ আরেক ওমেনকে বিয়ে কইরা কুদ্দুসের ফাদার হইয়া যাইবা? গো হাউজে। চারপাশে লোকজন পরিচয় শুনে তাদের দিকে তাকালো। কৌতূহলী দৃষ্টিতে অব্র আর বৃদ্ধার দিকে তাকিয়ে রইল সবাই।
অব্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিত্রার দিকে তাকালো। ভাবি এত ইংলিশ পাগলের মতো থেকে আমাকে বাঁচান। চিত্রা হতভম্ব, এই বৃদ্ধা এমন করছে কেন? সে শান্তভাবে বলল, দাদু নিশ্চয়ই আপনার ভুল হচ্ছে। বৃদ্ধা মুহূর্তে খেপে উঠল, শিউ কুচকে চিত্রাকে ধমক দিল। সেট আপ স্টুপিড গার্ল, দিস ইজ মাই কালুর বাপ, ইউ দূরে গিয়া মর। কি একটা বিপদ, মানে দুনিয়ার সব বিপদ কি অব্রের কাঁধে ঝুলে? ফারাজ ভাই হেল্প মি, পুলিশ বাঁচান আমাকে, আমার এখনো বিয়ে হয়নি। এই বুড়ি ছাড় কইলাম। ফারাজ আসার আগেই সেখানে একটা মেয়ে দৌড়ে এসে সেখানে উপস্থিত হয়, বৃদ্ধাকে পেছন থেকে ধরে বলে, আরে দাদু বাড়ি চলো, কালুর বাপ বাড়িতে গেছে, জলদি চলো। অব্র মেয়েটার দিকে তাকায়, মহিলার পেছনে থাকায় দেখতে পাচ্ছে না মেয়েটার অন্যদিকে খেয়াল নেই, সে ব্যস্ত মহিলাটাকে নিয়ে। নো, এইটা মাই কালুর ফাদার। আরে আপা জলদি আপনার মেন্টাল দাদিকে আমার হাত ছাড়তে বলেন, আমার আবার 1 নম্বর ধরেছে। আসলে আমার দাদুর মাথায় একটু সমস্যা, যাকে না তাকে দেখলেই কালুর বাপ মনে করে। মেয়েটা এবার সামনের দিকে এগিয়ে আসতে অভ্র তার দিকে তাকায়, মেয়েটা তার দিকে তাকায়, দুজনের চক্ষু চড়কাজ, উভয়ের মুখ থেকে বেরিয়ে হয় একসঙ্গে, শালা তুই। শালি চুন্নি। গাড়ির মধ্যে নীরবতা, কেবল সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকায় থাকে চিত্রা, দৃষ্টিতে একঝাঁক নীরবতা, অভিমান জমে আছে। ফারাজ তার পাশে সিগারেট ঠোঁটে রেখে নিষ্প্রিয় ভঙ্গিতে এসে চিত্রাকে বলে, আরে তোমার সেই না হওয়া কালো বুড়ার সুখে পাথর হয়ে গেছো দেখি, সো স্যাড। চিত্রা এক ঝটকায় তার দিকে তাকালো, চোখে স্পষ্ট রাগ। এসব বলে মন ভরতে পারবেন না দারাজ এলাচি। এই বউ নাম নিয়ে চিনিমিনি খেলবে না বলে দিচ্ছি, পাওয়ার পয়েন্টে গিয়ে লাগে কিন্তু। চিত্রা মুখ ভেঙচি কেটে, ফারাজ নির্বিকার ধোয়া উড়িয়ে গুনগুন করে এসে গান ধরে, আদরে সোহাগে মনটা ভরে দেব রে, ভালোবাসো যদি আমারে। গান থামিয়ে জলদি জিব্বা কাটে ফারাজ। ম্যাঙ্গোর নাতি সোহাগ্যের জ্বালায় গান গেয়েও শান্তি নাই। চিত্রার বিরক্তি দ্বিগুণ বেড়ে গেল, সে ধীর গলায় বলল, ভালো মানুষ হতে এত কিসের জ্বালা? খোঁচাখুচি না করলে পেটের ভাত হজম হয় না। ফারাজ কাজ ছাকালো, চিত্রার কথাগুলো তার কাছে একদম অর্থহীন। ভালো মানুষ তো ছোট লোকরা হয়, দেশে ভালো মানুষের দাম আছে? তুমি নিজে ভালো মানুষ বলো তো। তোমার না হওয়া কাল্লা পাঠার মতো দেখতে বুড়োটা মরিচ কিনতে যে চলে গেল, কই 1 ফোঁটা জলও তো তোমার চোখে দিয়ে বেরোলো না। আমি তো আরো অভ্রকে দিয়ে নতুন 1 বক্স টিস্যু কিনে আনিয়েছিলাম, টাকাটাই গিয়া পারি নে। চিত্রা তীব্র চোখে তাকালো ফারাজের দিকে। ফারাজ এলাহি যে এত হিসেবি মানুষ জানতাম না তো, হৃদয় এত ছোট। ফারাজ আবারও হেসে বলল, হৃদয় আমার বিশাল বউ, তবে তোমার দেখার দৃষ্টি ছোট, তাই বিশালতা দেখতে পাও না। তুমি বউ ছোট লোকই কারবার করো, দিস ইজ নট ফেয়ার। চিত্রা ঠোঁট কামড়ে রাগ সামলানোর চেষ্টা করলো। আচ্ছা, এত যে মানুষকে কিরমির কথা বলেন, আমার তো মনে হয় এক গাদা আপনার পেছনেও আছে। ফারাজ মিটমিট করে হাসলো। শুধু পেছনের কথা বলছো কেন, সামনেও দেখার মতো অনেক কিছুই আছে। চিত্রার সামনের সিটে বসে থাকা অব্রর দিকে তাকালো। অব্র কোনো ভ্রুক্ষেপ করলো না, বরং হাত নাড়িয়ে বলল, আমি কানে শুনতে পাই না ভাবি, আমি কিছু শুনিনি, আপনারা চালিয়ে যান। চিত্রার মেজাজ চড়ে গেল। এই লোককে ভালোবাসবে কিভাবে? এই লোকের মাথায় আসলে গন্ডগোল আছে। সে রাগে নিজেকে ফারাজের থেকে আরো দূরে সরিয়ে জানলার দিকে গা ঘেঁষে বসলো। ফারাজ আলতো করে চিত্রার গায়ে হাত রাখলো। এভাবে দূরে গিয়ে কি আমাকে নিজের কাছে আসার ইঙ্গিত দিচ্ছ? সাবধান বউ, ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু BMW হোক বা ঠেলা গাড়ি কোনো কিছুই মানবো না। আমি ফারাজ, সব জায়গাতেই সব কিছু পারি। চিত্রা মুখ চেপে রাগে ফুসফুস করতে লাগলো। ফারাজ তখন চুপ মেরে বলল, আরে বলদি কাছে আয়, আমার কাছে আসলে কিন্তু আজ গাড়িতেই কাঁপতে হবে। এই কালু কুদ্দুসের বাপ, টিস্যুটা পেছনে পাস করতো। নতুন ছেলে পেলে কিছু লাগবে, যাদের কাজ হবে ভোর চলারে থেকে মাছ তোলা। এইসব কাজের জন্য অল্প বয়সী ছেলে হলেই চলবে, কাজ তেমন একটু কঠিন নয়। এই তো ট্রলার থেকে 2 হাতে মাছ ছুঁড়ে ফেলবে পরের ট্রলারে। রাজন রোশন সকাল সকালই আজ আড়তেই চলে এসেছে। তাদের দেখতে আসা লোকের অভাব নেই। এই একটা কারণ আছে, এলাহি বাড়ির মানুষ দয়া আসে, অত্যন্ত ভালো মনের মানুষ। তাদের আগে পিছিয়ে থেকেও মানুষ উপরে উঠে গিয়েছে।
যদিও রাজন কথায় কথা একটু রেগে যায়, অশ্রাব্য ভাষায় মা বাপ তুলে গালাগাল দেয়, তবুও লোকের আপত্তি নেই। মন মেজাজ বেশি খারাপ থাকলে তো কখনো কখনো সরাসরি চর থাপ্পড়ও বসিয়ে দেয়, তবুও মানুষ তাকে ভালোবাসে। ওই যে টাকা পায় তো। মাছের আড়তটা আজকে চমচমার, শত ধরা মাছের কাঁচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। বিশাল এক চালতা, চারপাশে পানিতে ভিজে থাকা কাঠের পাটাতন, যেখানে সারি সারি বাঁশের খাঁচা আর প্লাস্টিকের বক্সে মাছ রাখা হয়। ট্রলারগুলো নদীর খোলা জলে দুলতে দুলতে এসেছে ভিড়েছে পারে।